সুস্বাগতম। ধীরেন্দ্রনাথ দত্ত একজন বাঙালি আইনজীবী, সমাজকর্মী ও ভাষা সৈনিক। তার পরিচিতি মূলত একজন রাজনীতিবিদ হিসেবে। দেশ বিভাগের আগে ভারতীয় উপমহাদেশের ভারত অংশে এবং পরে পূর্ব পাকিস্তানে তিনি রাজনীতিবিদ হিসেবে সক্রিয় ছিলেন। এই সক্রিয় রাজনীতিবিদকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের আলোচ্য ভিডিওটি হল বাংলার প্রখ্যাত সমাজকর্মী ধীরেন্দ্রনাথ দত্ত, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ধীরেন্দ্রনাথ দত্তের জন্ম তৎকালীন বাংলাদেশের ত্রিপুরা জেলার রামরাইল গ্রামে এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জগবন্ধু দত্ত ছিলেন কসবা ও নবীনগর মুন্সিপ আদালতের সেরেস্তাদার। ধীরেন্দ্রনাথ পড়াশোনা করেছেন কুমিল্লা জেলার স্কুল থেকে। 1904 সালে তিনি প্রবেশিকা পাশ করেন। 1906 সালে কুমিল্লা কলেজ থেকে FA এবং 1908 সালে কলকাতা রিপন কলেজ হতে BA এবং 1910 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে BAL ডিগ্রি লাভ করেন। তিনি প্রায় 1 বছর কাল কুমিল্লার মুরাদনগর আংরা উমালোচন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কাজ করেন। পরবর্তীতে আইনজীবী হিসাবে 1911 খ্রিস্টাব্দে তিনি ত্রিপুরা জেলার ভারে যোগদান করেন। তিনি 1907 সালে ত্রিপুরা হিতসাধনী সভার সচিব নির্বাচিত হন। সুনাম ব্যানার্জির এবং ব্যারিস্টার আব্দুর রসুলের রাজনৈতিক মতাদর্শে তিনি 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দেন। 1946 সালে তিনি কংগ্রেস দলের টিকিটে বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। 1947 সালের পর একজন অসাম্প্রদায়িক রাজনীতিক হিসাবে পাকিস্তানের গণপরিষদে পাকিস্তানের রাজনীতির সাথে তিনি অংশগ্রহণ করেন সক্রিয়ভাবে। 1947 সালের নভেম্বর করাচির জাতীয় শিক্ষা সম্মেলনে ঘোষণা করা হল পাকিস্তান রাষ্ট্রভাষা কেবলমাত্র উর্দু ও ইংরেজি। পূর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তান জুড়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ দেখা দেয়। 1948 খ্রিস্টাব্দে 25 ফেব্রুয়ারি থেকে প্রকৃতপক্ষে পাকিস্তানের ভাষা আন্দোলনের আনুষ্ঠানিক সূত্রপাত। অধিবেশনের শুরুতে আলোচনার সূত্রপাত করে কুমিল্লার স্বাধীনতা সংগ্রামী কংগ্রেস দলীয় সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষার প্রশ্নে ভারত ভাঙার কারিগর মোহাম্মদ জিন্নার চোখ রেখে প্রথম বাংলা ভাষা অধিকারের দাবি তোলেন। ধীরেন্দ্রনাথ তার বক্তব্যে বলেন, দেশের 6,90,00,000 মানুষের মধ্যে 4,40,00,000 মানুষ কথা বলেন বাংলা ভাষায়। তাহলে এই রাষ্ট্রের রাষ্ট্রভাষা কি হওয়া উচিত? রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষা হওয়া উচিত সেই ভাষায় যে ভাষা রাষ্ট্রের সংখ্যা গরিষ্ঠ মানুষের ব্যবহার করেন। আমরা জানি, আমি আমার দেশের লক্ষ লক্ষ মানুষের আবেগের কথাই এখানে প্রতিধ্বনিত করছি। আর তাই বাংলাকে কখনো শুধু একটি প্রাদেশিক ভাষা মর্যাদা দেওয়া উচিত নয়, বাংলাকে রাষ্ট্রের ভাষা হিসাবে মর্যাদা দেওয়া একান্ত প্রয়োজন। ধীরেন্দ্রনাথ প্রমাণ করে দিয়েছিলেন, পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠাতে গেলে যে ফর্ম পূরণ করতে হয় সেটি মুদ্রিত উর্দু ভাষায়। খাম পোস্টকার্ডের উপরে ছাপানো ভাষা উর্দু। জমি বেচা কেনার জন্য ভেন্ডার এর কাছ থেকে স্ট্যাম্প কিনতে হয়, সেটা উর্দু ভাষায়। আর আমি অনুরোধ করব 29 নম্বর বিধিতে ইংরেজি শব্দের পরে বাংলা শব্দটি যোগ হোক। ধীরেন্দ্রনাথের বক্তব্যের পরেই তাকে সমর্থন জানান পূর্ববঙ্গের আরেকজন হিন্দু সাংসদ, দিনাজপুরের তপশিলি উপজাতির নেতা ও রাজনৈতিক সমাজের প্রথম আইনজীবী প্রেমহরি বর্মন। প্রতিবাদে লিয়াকত আলী খান বলেন, ধীরেন্দ্রনাথ পাকিস্তানের দুই অংশের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন। শুধুমাত্র দুই পাকিস্তানে ঐক্যবদ্ধ করতে পারবে। এছাড়া প্রতিবাদ করলেন একমাত্র বিপ্লবী ভূপেন্দ্র কুমার দত্ত, রাজকুমার চক্রবর্তী এবং শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম গণ অধিবেশনে শেষে করাচি থেকে ফিরলাম। অন্যত তেজগাঁ বিমানবন্দরের সিকিউরিটি বলতে কিছু নেই। ট্রেন থেকে নেমে দেখলাম প্রায় 40-50 জন যুবক এক জায়গায় দাঁড়িয়ে, এদের প্রত্যেকের গায়ে চাদর। আমার ধারণা হলো গণপরিষদ বাংলার সপক্ষে কথা বলার দরুন এরা বিক্ষোভ জানাতে এসেছে।
এদের চাদরের আড়ালে অস্ত্র থাকতে পারে। সংশয় নিয়ে এগিয়ে গেলাম। যখন এদের একেবারেই নাগালের মধ্যে চলে গেছি, তখন হঠাৎ প্রত্যেকের তলা থেকে রাশিয়াতে ফুল বের করে আমার উপর ফুল বর্ষণ করলেন। ওরা সবাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1951 সালের 27 মার্চ পাকিস্তান গণপরিষদে আরব সাম্রাজ্যবাদী চেতনার প্রভাবিত হয়ে প্রস্তাব আনা হল 52 বর্ণের পবিত্র অক্ষরমালাকে বাতিল করে বহিরাগত বিদেশি আরবি লিপিতে কৃত্তিবাস, চণ্ডীবাস, রবীন্দ্রনাথের ভাষা লেখার। তখন তার বিরুদ্ধে আসা তীব্রতম প্রতিবাদ তুললেন সেই ধীরেন্দ্রনাথই। স্বাধীনতার যোদ্ধা স্পষ্ট ভাষায় বললেন, আমি আপনাদের বলছি, পূর্ববঙ্গে জোর করে যে ভাষা চাপানোর চেষ্টা হচ্ছে, সাধারণত মানুষ সেই ভাষা বোঝে না। নীতির বদল করতেই হবে। ধীরেন্দ্রনাথের বক্তব্যের স্ফুলিঙ্গ থেকেই পূর্ব বাংলায় আন্দোলনের দাবানলের সৃষ্টি হয়। রাষ্ট্রপতি সংগ্রাম পরিষদের পতাকার তলায় ছাত্র অন্যান্য প্রগতিশীল শক্তিগুলি সংগঠিত হয়ে ইসলামিক রাষ্ট্র পাকিস্তানের উর্দু আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ আরম্ভ করে। দেশভাগের প্রাক্কালে নেহেরু স্বাধীনতা সংগ্রামী আইনজীবী ধীরেন্দ্রনাথকে বলেছিলেন, পূর্ব পাকিস্তান থেকে কলকাতায় চলে আসা লক্ষ লক্ষ আতঙ্কতাড়িত বাঙালি হিন্দুদের জন্য কাজ করতে। ধীরেন্দ্রনাথ পরিবারের সদস্যদের আপত্তি সত্ত্বেও পাকিস্তান থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরদিন সকালে নেহেরুকে ফোন করে ধীরেন্দ্রনাথ ক্ষমা চেয়ে নিয়ে বললেন, তাকে পাকিস্তানে থাকতে হবে। তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন পাকিস্তানের হিন্দুদের যেন দেশ ছাড়া হতে না হয়। ধীরেন্দ্রনাথের অক্লান্ত প্রচেষ্টার ফলেই 52 ভাষা আন্দোলনে যখন আবার নতুন করে শুরু হলো, তখন তার অন্যতম দাবি ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি। বলা বাহুল্য, পাকিস্তানের গণপরিষদ ও পূর্ব বাংলা আইনসভা দুই জায়গাতে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিটি মূলত তুলেছিলেন আইনসভার বাঙালি সদস্যরা। এটাকে কাজে লাগিয়ে নুরুল আমিনের সরকার প্রচার করতে শুরু করে দিল যে ভাষা আন্দোলন পাকিস্তান ভাঙার জন্য হিন্দুদের চক্রান্ত। এতে ধীরেন্দ্রনাথকে দমানো গেল না। পূর্ব বাংলা আইনসভায় নিজের অগ্নিবর্ষী বক্তৃতাগুলোকে কুমিল্লার এই বাঙালি নেতা ভাষার দাবি বারবার তুলে আনছিলেন। 1942 10 এপ্রিল পাকিস্তান গণপরিষদে আবার তিনি উর্দুর পাশাপাশি বাংলাকে উর্দু ভাষায় রাখার প্রস্তাব সমর্থন করেন। আজীবন লড়াকু এই স্বাধীনতা সংগ্রামীর জীবনের শেষ পর্বটি ছিল বেদনা বিধুর। যদি আমরা দেখি 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানের ইতিহাসে কবি শামসুর রহমানের ভাষায় আমাদের বারবার ভাসতে হয়েছে রক্তগঙ্গায়। আর সেই রক্তগঙ্গার অন্যতম শিকার শহীদ বীরেন্দ্রনাথ দত্ত। 1971 সালের 29 মার্চ তাকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। 85 বছরের বৃদ্ধ কুমিল্লা ক্যান্টনমেন্টে কি অমানবিক অত্যাচারের শিকার হয়েছিলেন তার সাক্ষাৎ করে এই বিবরণ দিয়েছেন কুমিল্লা ক্যান্টনমেন্টের নাপিত রমণীমোহন শীল। বাবু স্কুল ঘরের বারান্দায় অতি কষ্টে হামাগুড়ি দিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন কোথায় প্রস্রাব করবেন। আমি আঙ্গুল দিয়ে দিশারা তাকে প্রস্রাবের জায়গা দেখিয়ে দিই। তখন অতি কষ্টে আস্তে আস্তে হাতে একটি পা ধরে সিঁড়ি দিয়ে উঠে নামেন। তার ক্ষতবিক্ষত সমস্ত দেহ তুলো লাগান, মাথায় ব্যান্ডেজ, চোখ হাত বাঁধা অবস্থায় উপর্যুপরি কয়েকদিন ব্রিগেড অফিসে আনতে নিতে দেখি। অসমৃদ্ধ সূত্রে জানা যায় ধীরেন্দ্রনাথ দত্ত কুমিল্লা ক্যান্টনমেন্টে শহীদ হন 14 এপ্রিল 1971 সালে। তার স্মৃতি আজও অম্লান অক্ষয় হয়ে রয়েছে। তিনি ছিলেন বাংলার ভাষা আন্দোলনের প্রথম শহীদ। আমরা তাকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আপনারা তাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।